আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সিরিজটা আমরা শুরু করেছি একেবারে শুরু থেকে সিলেবাস অনুযায়ী, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যারা প্রথম থেকে দেখছো তারা কিন্তু ক্লাসগুলি মিস করবে না। আমি এইটুকু বলতে পারি, তোমাদের একবার ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে যে ভয় বা ভীতি সেটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এরকম নয় যে আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট পার্টগুলো আলোচনা করে বেরিয়ে গেলাম, তা নয়। কিন্তু একেবারে কনস্টিটিউশনের ভিতটাকে শক্ত করে দেওয়ার জন্য যা যা জরুরি সেটা সমস্ত কিছুই পরপর আলোচনা থাকবে। দেখো, এর আগে কিন্তু এই সাবজেক্টটারই কিন্তু আরেকটা ভার্সন অলরেডি 66টা ক্লাস অলরেডি দেওয়া রয়েছে। সেগুলো একটু লেন্দি বলে তোমাদের সামনে আমি সেইটাকে একটু চটজলদি বা কম সময়ের মধ্যে কভার করার জন্য কিন্তু আবার নতুনভাবে নিয়ে আসছি। অতএব কারো যদি মনে হয় আরও তাড়াতাড়ি যাবো, তাহলে কিন্তু পেছন দিকে প্লে লিস্টে যেটা রয়েছে সেখান থেকে তোমরা দেখে আরও এগিয়ে যেতে পারো। সেখানে আলটিমেটলি একটু সময়টা বেশি লেগেছে, কারণ একেবারে বোর্ডে লিখে লিখে ক্লাসটা ছিল। তো যাই হোক, মূল যে ক্লাস আজকে সেই ক্লাসে চলে আসি। এবং এই যে ক্লাসটা আমরা করছি, সাধারণত আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন আমরা পড়ি, WBCS অ্যাসপিরেন্টরা যখন পড়ে, তখন ওই যে সংবিধান রচনার আদিপর্ব বা ইতিহাস, ডেভেলপমেন্টাল হিস্ট্রি, সেটা পড়ে তারপরে গণপরিষদ এবং তারপরে প্রিয়াম্বল পড়ে আর্টিকেল 1 পর্যন্ত চলে যায়। কিন্তু আমরা সেটা করব না। আমি বলেছি তোমাদের কনসেপ্টটাকে একেবারে ক্লিয়ার করে দেব, এবং সেই কারণে আরও কিছু টপিক এইখানে আগে ক্লিয়ার করে তারপরে আমরা আর্টিকেল 1 বা ফার্স্ট পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে শুরু করব। তার আগে নয়, কারণ সেই অংশগুলি পড়তে গেলে পরে এখানে এই বিষয়গুলি বারবার করে আসবে। অতএব আজকে আমাদের আলোচনায় যে টপিকটি এখানে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আগের ক্লাসগুলি যারা দেখেছো তারা বারবার শুনেছো যে আর্টিকেল 368 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে কি বলা রয়েছে? সেখানে বলা রয়েছে যে পার্লামেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে কোনো অংশ অ্যামেন্ড করতে পারে, কেবলমাত্র পার্লামেন্টই পারে, কিন্তু মূল যে কাঠামো, বেসিক স্ট্রাকচারটাকে ক্ষুণ্ণ করা যাবে না, সেইটাকে অক্ষুণ্ণ রেখে পরিবর্তন করতে পারে। বারংবার এই বেসিক স্ট্রাকচার কথাটা এসেছে। তবে এই বেসিক স্ট্রাকচার আসলে কি, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন কোন অংশগুলি মৌলিক কাঠামো বলে ধরে নেওয়া হবে, এই প্রশ্নটা কিন্তু ছিলই। এই আমরা সংবিধান পেলাম, সংবিধান পেয়ে সেই সংবিধান অনুযায়ী ভারত রাষ্ট্র তার পথ চলা শুরু করে, এবং তারপরে যে যে নতুন নতুন সমস্যা বা নতুন নতুন অবস্থার সম্মুখীন সেই সময় সরকার হতে শুরু করে, সেই অনুযায়ী বিভিন্ন পরিবর্তন সাধন করা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এবং তারই প্রেক্ষাপটে এই বেসিক স্ট্রাকচার প্রসঙ্গটিও একটা সময়ে গিয়ে ফ্রেমড হবে, কারণ সংবিধান প্রণেতাগণ বেসিক স্ট্রাকচার বলে আলাদা কোনো ফ্রেম তৈরি করে যাননি। বেসিক স্ট্রাকচারের কথাটা বলেছেন ঠিক, কিন্তু কোন কোন অংশটা আসলে এই সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে সেটা বলা ছিল না বলেই যাবতীয় দ্বন্দ্বের সূত্রপাত হয়, এবং পরবর্তীতে আমরা কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট এই বেসিক স্ট্রাকচারের একটা ফ্রেম, সেই ফ্রেমটা তৈরি করে। অর্থাৎ এইটুকু কথা বা স্টোরি আগে নিয়ে আজকে আমাদের মূল আলোচনার প্রথম স্টেটমেন্ট যেটা পড়বো, সেটা দেখো খুব ভালোভাবে অলরেডি আমরা এইটা জেনেছি যে ফার্স্ট স্টেটমেন্টটা কি। দেখো, আমরা এর আগের ক্লাসগুলোতেও এটা জেনেছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স টু মেক লজ টু দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটিভ বডি। এই যে কথাটা পেয়েছি আমরা, যে মূলত খুব সহজ বাংলায় যদি বলি, যে ভারতবর্ষের সংবিধান কেন্দ্রীয় যে সংসদ বা কেন্দ্রীয় যে আইনসভা এবং রাজ্যের আইনসভাকে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করেছে তাদের নিজ নিজ ক্ষেত্র সম্পর্কে। অর্থাৎ এই যে রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যৌথ তালিকা যে রয়েছে, সেই রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্যের আইনসভা আইন প্রণয়ন করবে, কেন্দ্র তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রের যে আইনসভা আইন প্রণয়ন করবে, যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে উভয়েই আইন প্রণয়ন করতে পারে, কিন্তু সেখানে আরও ছোট ছোট কিছু প্রভিশন রয়েছে। আমরা আগামীতে সেই প্রভিশনগুলি জানবো, এখন এখানে গোলাবো না। এইটুকু প্রথমে মাথায় নিলাম। দ্বিতীয় স্টেটমেন্টটা কি জেনেছি আমরা? আর্টিকেল 368 অনুসারে কেবলমাত্র অ্যামেন্ড করার ক্ষমতা, নতুন আইন প্রণয়ন করার ক্ষমতা কেন্দ্রীয় পার্লামেন্টের, রাজ্যের আইনসভা নিজ নিজ ক্ষেত্র সম্পর্কে। দ্বিতীয়টা কি বলছি? অ্যামেন্ড করার, যে সংবিধানটা আমরা পেয়েছি সেটার বিভিন্ন অংশের যদি কোনো সংশোধনী করার প্রয়োজন পড়ে, সেটা কেবলমাত্র কেন্দ্রের পার্লামেন্ট ওই কনস্টিটিউশনে বলা প্রসিডিওর মেনে করবে।
দ্বিতীয়টা। তৃতীয় আবার আমরা কি জানি, সুপ্রিম কোর্টকে এই কনস্টিটিউশনই আবার এম্পাওয়ার করেছে কি বলে, এই সুপ্রিম কোর্ট যে কোনো আইনকে ইনভ্যালিড ডিক্লেয়ার করতে পারে যদি দেখা যায় যে সেই আইনটি সংবিধান অর্থাৎ নতুন প্রণীত আইন সংবিধানের যে আদর্শ বা সংবিধানের যে মৌলিক কাঠামো সেইটাকে ক্ষুণ্ণ করেছে। তো এই যে সুপ্রিম কোর্টও কিন্তু এই ক্ষেত্রে আমরা সবাই জানি ইন্ডিয়ান কনস্টিটিউশনের গার্জিয়ান হিসেবে রয়েছেন, এবং সেই সুপ্রিম কোর্টকেও এই একটা ক্ষমতা দিয়ে বেশ ব্যালেন্স তৈরি করা হচ্ছে। আর এই যে বেসিক স্ট্রাকচার আসলে কি হবে এই নিয়ে বারংবার যখন প্রশ্নর সম্মুখীন সেই সমসাময়িক অবস্থা তৈরি হয়, প্রশ্নের সম্মুখীন হতে হয় সরকারকে, তো সেই নিয়ে এবং সুপ্রিম কোর্টকেও একই সঙ্গে, তো সেই নিয়ে পরবর্তীতে এই যে ভারতবর্ষের সংবিধানের যে আদর্শ, সংবিধানের যে নীতি মানে আইডিয়াল, ফিলসফি, অবজেক্টিভস, জনসাধারণের জন্য যে অধিকার, সেই অধিকারগুলি সুরক্ষিত করার উদ্দেশ্যেই মূলত এবং বিশেষ করে সংবিধানকে প্রোটেক্ট করার জন্যই সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলায় শেষ পর্যন্ত এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের একটা ফ্রেম তৈরি করে। তো এই 4টে স্টেটমেন্ট আমরা মাথায় নিয়ে এরপরে মামলাগুলোতে এগোবো, যে কিছু এই যে বেসিক স্ট্রাকচারের যে প্রসঙ্গটা সেটা এসেছে মূলত মৌলিক অধিকারের বিষয়টিকে নিয়ে। সাধারণত আমাদের যে আমাদের কনস্টিটিউশন, সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনে মৌলিক অধিকার বলতে আমরা কি বুঝি? মৌলিক অধিকার নাগরিকদের কাছে মূলত সুপার পাওয়ার। রাষ্ট্র নাগরিকদের এই অধিকারগুলি দেবে, যদি না দেয় তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধেই নাগরিক সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। অর্থাৎ এই অধিকারগুলি থেকে রাষ্ট্র কোনোভাবেই বা কোনো সংস্থা রাষ্ট্রের মধ্যে নাগরিকের এই মৌলিক অধিকারগুলি কেড়ে নিতে পারে না, মৌলিক অধিকার থেকে নাগরিককে বঞ্চিত করতে পারে না। তাহলে এই যে ফান্ডামেন্টাল রাইটস, তাহলে এই ফান্ডামেন্টাল রাইটস নিয়েই বেসিক্যালি একটা দ্বন্দ্ব, পরপর প্রচুর কেস রয়েছে, তার মধ্যে কিছু স্পেসিফিক কেস আমরা এখানে তুলেছি। দেখো, প্রথম শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1952, এই মামলায়, এটা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মূল গল্প। এখানে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশের সংশোধন করতে পারে, বেসিক স্ট্রাকচারটাকে অক্ষুণ্ণ রেখে একই সঙ্গে ফান্ডামেন্টাল রাইটসও সংশোধন করতে পারে। তো এইবার প্রশ্নটা উঠলো, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমার মৌলিক অধিকার, আর এই ফান্ডামেন্টাল রাইটটাই যদি আবার সংশোধন করতে পারে পার্লামেন্ট, তাহলে কেমন মৌলিক অধিকার হলো? ইস্যুটা এসেছিল বিশেষ করে এই যে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত পথ চলা শুরু করে সংবিধান অনুযায়ী, এবং সেই সংবিধান অনুযায়ী ভারত রাষ্ট্রের আসল উদ্দেশ্য কি? সকল রকমের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে বৈষম্য সেইটাকে দূরীকরণ করা, সকল রকমের সাম্য স্থাপন করা, এটা তো আসল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যগুলি যখন সম্পূর্ণ বা সম্পাদন করতে পথ চলা শুরু করে ভারত সরকার সেই সময়, তখন সেগুলির মধ্যে বেশ কিছু স্টেপ নিতে হয়েছিল। তার মধ্যে অন্যতম একটি, তা হলো ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট, ভূমি যে অধিগ্রহণ বা ভূমি আলটিমেটলি সুষম বন্টনের উদ্দেশ্যে। কারণ ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার পরে আমরা দেখেছি যে 552 জন প্রিন্সলি যে স্টেট, অর্থাৎ 552 জন ছোট ছোট জমিদারের হাতেই কিন্তু প্রকৃত অর্থে প্রচুর জমির মালিকানা ছিল। তাহলে সেখানেই তো একটা চরম বৈষম্য। সবার আগে ভারত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ বা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলে ভারতের কাছে মূলত দুটি সম্পদ আমরা দেখতে পাই, এক ভারতের নাগরিক আর দ্বিতীয় হচ্ছে ভারতের ভূখণ্ড। সেই ভূখণ্ডটার সুষম বন্টন প্রত্যেক নাগরিক, কারণ এগ্রিকালচার আসল ফোকাস। স্বাধীন ভারত হলো, কিন্তু নাগরিকদের আসলে তখন সেই সময় নিজেদের যে প্রয়োজনীয় খাবারটা সেটাও উৎপাদন হয় না। আমরা যখন ইকোনমি পড়ি তখন কিন্তু এটা জানি যে আমাদের বিদেশ থেকে সেই সময় তাদের থার্ড গ্রেড খাবার সেগুলি কিন্তু আনতে হতো শুধুমাত্র পেটের খাবারটুকু যোগান দেওয়ার জন্য। তাহলে এইরকম সিচুয়েশনে কিন্তু এই যে জমির যে মূলত একেবারে সুষম বন্টনের উদ্দেশ্যে যে ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট চালু করে কেন্দ্রীয় সরকার নিজেদের পার্লামেন্টে পাশ করে, শেষ পর্যন্ত রাজ্যগুলির আইনসভায় সেইটাকে পাশ করিয়ে ইমপ্লিমেন্ট করানোর কথা বলা হয়ে থাকে। আর সেই ইস্যুটাকে নিয়েই কিন্তু এটা, যেখানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত হয়তো মাথায় ঢোকেনি যে কেন এত গল্প বলছি।
দেখো, এই সম্পত্তির অধিকার সংবিধানই বলে দিচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার, অথচ কারো জমি বেশি আছে বলে সেইটাকে আলটিমেটলি সরকার নিয়ে নেবে। তাহলে কেমন মৌলিক অধিকার? তাহলে মৌলিক অধিকারটাকে কি পার্লামেন্ট এইভাবে পার্লামেন্ট তার স্বেচ্ছাচারিতা করতে পারে, বা পার্লামেন্ট এটাকে অ্যামেন্ড করতে পারে মৌলিক অধিকারের বিষয়টি? এই প্রসঙ্গগুলোই কিন্তু বিভিন্ন মামলায় উঠে আসছিল, এবং এক্ষেত্রে কিন্তু এই মামলাতে রায়টা হলো যে হ্যাঁ পারে, এইভাবে মনে রাখি সহজভাবে। কিন্তু তারপরে আবার গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, এই যে গোলকনাথের জমি অধিগ্রহণকে কেন্দ্র করেই কিন্তু মূলত এইখানে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে তিনি মামলা করেন যে আমার সম্পত্তির অধিকার, আমার মৌলিক অধিকার। এখানে শুধু অল্পটুকু বলছি আমি, এটা নিয়ে অনেক কিছু রয়েছে, তোমাদের বোঝার স্বার্থে শুধু সহজ কথাটুকু বলে বেরিয়ে যাচ্ছে, এটুকুই দরকার। এবং গোলকনাথের এই মামলাতে কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যে প্রিভিয়াস যে ডিসিশনটা ছিল সেটা ওভাররুল করে, অর্থাৎ আগের যে আমরা তার যে রায়টা ছিল সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্ট সেই রায়টাকে এখানে ওভাররুল করে এইখানে আবার পরিষ্কার করে বলে দেওয়া হলো যে না, ফান্ডামেন্টাল রাইটস পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে না। এইবার কিন্তু কেন্দ্রীয় সরকার চাপে পড়ে চট জলদি তড়িঘড়ি আমরা এখান থেকে পরের পার্টে যাব, 24তম অ্যামেন্ডমেন্ট পার্লামেন্টে পাস করে ফেলে। সেখানে স্পষ্ট করে এইভাবে বিলটা পাস হয়ে যায় যে পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশে পরিবর্তন করতে পারে, ফান্ডামেন্টাল রাইটসও পরিবর্তন করতে পারে, তবে রাষ্ট্রপতির সম্মতি আবশ্যক। এই মর্মে 24তম অ্যামেন্ডমেন্ট বিলটা পাস হয়ে যায়, অর্থাৎ অ্যাক্ট হয়ে গেল। তাহলে এইবার কিন্তু তারপরে আমরা পাচ্ছি কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। আমরা প্রিয়াম্বল পড়তে গিয়েও কিন্তু এই মামলাগুলো পেয়েছি, ওই জন্য বললাম যে সবগুলো একসঙ্গে গোলানো নয়। হ্যাঁ, কারো যদি মনে হয় যে না এই সমস্ত কেসগুলি ডিটেল স্টোরি পরবর্তীতে আমরা জানবো, তখন কিন্তু একটা একটা কেস করে তার পুরো স্টোরিটা আমরা পরে নিয়ে আসবো। আর সেটা করতে গেলে আমরা এই যে বেসিক স্ট্রাকচার পড়ছি সেটাই হাওয়া হয়ে যাবে, বা প্রশ্নে তোমাদের ওইভাবেই আসে কোন মামলায় রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, দিয়েছিলেন যে ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করা যায় না, এইভাবেই প্রশ্নটা থাকে। ওই জন্য বেশি এখন এইখানে মাথায় আমরা নেব না। তাহলে এখানে এই যে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা মামলা, এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এখানে রায় দেয় যে যেহেতু তার আগে অ্যাক্ট হয়ে গেছে অলরেডি পার্লামেন্টে, কনস্টিটিউশনের প্রসিডিওর মেনেই একটা বিল, অ্যামেন্ডমেন্ট বিল উত্থাপন হলো এবং সেটা অলরেডি পাসও হয়ে গেল, তার মানে এখন এটা ভ্যালিড হয়ে গেছে। এবার স্পষ্টভাবে সেখানে সুপ্রিম কোর্ট উল্লেখ করে দেয় যে কোনো অংশ পরিবর্তন করতে পারে, ফান্ডামেন্টাল রাইটসও পরিবর্তন করতে পারে, কিন্তু মৌলিক যে কাঠামো, যে মূল কাঠামো, বেসিক স্ট্রাকচার, সেইটাকে অক্ষুণ্ণ রেখে। এবং সুপ্রিম কোর্ট এইখানে একটা জাজেস নিয়ে বোর্ড গঠন করে এই বেসিক স্ট্রাকচারের কাঠামোটাকে তৈরি করার চিন্তাভাবনা নিয়ে একটা এই জুরি গঠন করে, এবং সেই যে জাজ তারা কিন্তু যে বেসিক স্ট্রাকচারের রূপ তৈরি করে, সেই বেসিক স্ট্রাকচারে মূল যে টপিকগুলি প্রথমে ছিল, দেখো রিপাবলিক অ্যান্ড ডেমোক্রেটিক যে ফর্মগুলো রয়েছে, রিপাবলিক ফর্ম তার সঙ্গে ডেমোক্রেটিক ফর্ম এটা থাকছে। এই যে সুপ্রিমেসি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা ইনক্লুড করা হয়, এবং তার সঙ্গে আমরা পাবো হচ্ছে সেকুলার আর ফেডারেল, এই দুটো স্ট্রাকচার বা দুটো ফর্ম সেইটা অ্যাড হয়। এবং সেপারেশন অফ পাওয়ার, ওই যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই যে ক্ষমতার বিভাজন, সেইটাকে এখানে ইনক্লুড হয়। ইউনিটি অ্যান্ড সাভারেনিটি এটা অ্যাড হয়, এবং তার সঙ্গে প্রত্যেক নাগরিকের ইন্ডিভিজুয়াল যে ফ্রিডম, সেই ফ্রিডম, এটা হচ্ছে মূল কাঠামো। এই অনুযায়ী মামলা অনুযায়ী ফরমেশন হলো। পরবর্তীতে কিন্তু আরও কিছু টপিক এর মধ্যে অ্যাড হয়েছে, এবং এখানে তার আগে কোন কোন মামলার মাধ্যমে অ্যাড হয়েছে সেটা যাওয়ার আগে আমরা ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ যে মামলা, সেখানে এই যে বেসিক স্ট্রাকচার ফ্রেমটা তৈরি করা হলো, এটাকে রিকনফার্ম করা হয় এক কথায় যে হ্যাঁ ওটাই বেসিক স্ট্রাকচার। পরবর্তীতে আরও বেশ কিছু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এইটা বেসিক স্ট্রাকচারে অ্যাড হয় যে মামলার মাধ্যমে, সেটা হচ্ছে কিহুতো হুল্লাহান ভার্সেস জাচুলি কেস 1992। রুল অফ ল, ইন্দিরা সাউনি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা 1992 এর মাধ্যমে রুল অফ ল। জুডিশিয়াল রিভিউ, এইটা হচ্ছে মিনার্ভা মিলস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলার মাধ্যমে। আর ফাইনালি অবজেক্টিভ অফ প্রিয়াম্বলস, এটা আর বোম্বাই মামলা, প্রিয়াম্বল পড়তে গিয়েও পড়েছিলাম, এই মামলার মাধ্যমে এটা বেসিক স্ট্রাকচারে যোগ হয়। তো এই গেল বেসিক স্ট্রাকচার সম্পর্কে তোমাদের যে
ধারণা, এবং তার সঙ্গে বেসিক স্ট্রাকচারে তোমাদের কঠিনভাবে প্রশ্ন আসতে পারে, সেটা এইভাবে তোমরা ফ্রেম করে পড়ে নাও। এটাকে নিয়ে এমনটা নয় যে ভালো লাগছে না বা খারাপ লাগছে না এইভাবে এগিয়ে পড়লে হবে না, সবটাই তোমাদেরকে পড়তে হবে। WBCS অফিসার হতে গেলে পরে এটা বাদ দিয়ে চলে যাব, ওটা বাদ দিয়ে চলে যাবো, এটা ভালো লাগে না, এইভাবে করলে হবে না। নিজের মধ্যে ম্যাচুরিটিটা আনতে হবে যে আমাকে সবটাই পড়তে হবে। আর যত বেশি বার করে কঠিন কঠিন ভাববো তত কঠিন মনে হবে, বরং এটাকে জেনারেলাইজ করে পড়ো। আগে কেসগুলো পড়ে নিলে এই কেসগুলি রয়েছে আর এই বিষয়গুলি অ্যাড হয়েছে, তাহলে ধীরে ধীরে অটোমেটিক্যালি মাথার মধ্যে সেগুলি ইনপুট হতে থাকবে। তাহলে এই ছিল আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আমাদের আজকের ক্লাস। দেখা হচ্ছে সকলের সঙ্গে আবারও আরেকটি নতুন এপিসোডে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো আমাদের এই ক্লাসগুলি এবং শেয়ার করো। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।